বড় দেশগুলো মোড়লগিরি করতে চায়, তাদের বন্ধু হলে শত্রুর দরকার হয় না বললেন প্রধানমন্ত্রী। গুম ও ভোট নিয়ে ছিনিমিনির শুরু জিয়ার আমলে। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলবে, আবেদন খারিজ। সব আদালত প্রাঙ্গণে সভা সমাবেশ নিষিদ্ধ, বিএনপি পন্থী আইনজীবীদের মিছিল সমাবেশ। গুম প্রতিরোধ দিবসে রাজধানী সহ সারা দেশে বিএনপির মৌন মিছিল। নারায়ণগঞ্জের 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত। ইউনূসের নেতৃত্বে 1-11 মতো সরকার গঠনের স্বপ্ন বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। দেশকে বিরোধী দল শূন্য করতে চায় সরকার, মির্জা ফখরুলের বিবৃতি। ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি হিলারি ক্লিনটনের আহ্বান। বাংলাদেশে এসে বিচার কাজ পর্যবেক্ষণের অনুরোধ দুদক আইনজীবীর। দেখছিলেন বিআইবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বড় দেশগুলো মোড়লগিরি করতে চায়, যারা পদলেখন করবে তাদেরকেই ক্ষমতায় বসাতে চায় তারা। ইউক্রেনের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব দেশ যাদের বন্ধু তাদের শত্রুর দরকার হয় না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের স্মরণ সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা এখন গণতন্ত্র খুঁজছে, জিয়া খালেদার আমলে তাদের দৃষ্টিশক্তি কোথায় ছিল? আওয়ামী লীগই আন্দোলন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে মন্তব্য করে সরকার প্রধান বলেন, দেশে গুমের কালচার শুরু হয় জিয়াউর রহমানের আমলে। তিনি বলেন, পাপ বাপকেও ছাড়ে না, তাই জিয়াকেও একই পরিণতি ভোগ করতে হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা বলেন, 15 আগস্ট হত্যাকাণ্ডে জিয়া জড়িত না থাকলে মোশতাক কখনোই সাহস পেত না। ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলাও জিয়ার আমলেই শুরু হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, যাদের জন্মই অগণতান্ত্রিকভাবে ভোট চুরি করে, তাদের মুখে এসব শোভা পায় না। নির্বাচনকে স্বচ্ছ করা, জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ, রক্ত দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী। আর সেই রক্ত দিয়েই এই অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। আর আজকে আমাদের শুনতে হয় গণতন্ত্র খোঁজ করে, ভোটের অধিকার খোঁজ করে। কাজে এই ভোটের যে অবস্থা ছিল সেটা তো তারা দেখে নাই। এইগুলি সম্পর্কে তারা বোধহয় দেখতেও পারে, জানতেও পারে। আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে চায় কেউ কেউ যেখানে এমন একটা সরকার আসুক যারা তাদের পদলেহন করবে। বড় দেশ মোড়লিপানা সব জায়গায় করে থাকে, কি এরা যাদের বন্ধু হয় তাদের তো আর শত্রু লাগে না। কি দোষ করেছিলেন আজকে? নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে মামলা চলতে আর কোনো বাধা নেই। এই আদেশের বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম খালেদা জিয়ার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সৈকত সাদিকের প্রতিবেদন। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের উপর কয়েক দফা শুনানির পর বুধবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। উচ্চ আদালত আবেদন খারিজ করায় ন্যায় বিচার পাননি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা। যিনি চুক্তি করলেন তার মামলা কোয়াস্ট হয়ে গেল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহামান্য আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছেন না। ওনাকে বারংবার ওনার প্রতি অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। এদিকে দুদকের পক্ষ থেকে দাবি করা হয়, আদালত অপরাধের মেরিট বিবেচনায় নিয়ে এই আদেশ দিয়েছে। আর আদালতের পর্যবেক্ষণ হলো যে এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত ঠিক করবে অপরাধের গুরুত্ব কার কতটুকু। কিন্তু এই মুহূর্তে বিচারিক আদালতে যে অভিযোগ গঠন করেছে তার থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। চলতি বছরের 19 মার্চ খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক। আগামী 12 সেপ্টেম্বর বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করা হয়েছে।
সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট সহ দেশের সকল আদালত প্রাঙ্গণে মিছিল, মিটিং, কর্মসূচি পালনে হাইকোর্টের আদেশ কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এমন নির্দেশনার পরও কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এদিকে বিএনপির 7 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি 19 অক্টোবর নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সৈকত সাদিকের আরও একটি প্রতিবেদন। 2 বিচারপতির পদত্যাগের দাবি করে কয়েকদিন ধরে আদালত চত্বরে কালো পতাকা মিছিল, বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের আদেশ দেয়া নিয়েও উচ্চ আদালতের এজলাসে চলে হট্টগোল। এসব অভিযোগ তুলে ধরে বিএনপিপন্থী 7 আইনজীবীর বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করা হয়। এই আবেদনের শুনানির দিন আগামী 19 অক্টোবর ঠিক করেছেন আপিল বিভাগ। তবে আদালত প্রাঙ্গণে বিচার কাজ বাধাগ্রস্ত করে সভা সমাবেশের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ আদালত। বার ভবনের ভিতরে যদি কেউ মিটিং করে সেটাও কিন্তু মাইক টেক নিতে পারবে না, কারণ এখানে দেখেন এই অর্ডারগুলো একদম খুব ক্লিয়ার। কারণ আমরা তো বার ভবনটাও তো ইনক্লুডেড, তো বার তো নিজস্ব কোনো ভবন নাই, এটা তো কোর্টের আঙ্গিনা। সেই মামলার যে নির্দেশনা ছিল হাইকোর্ট ডিভিশন দিয়ে দিয়েছিলেন তৎকালীন হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব আব্দুল মতিন, ওনার সেই নির্দেশনাগুলো একদম কঠোরভাবে প্রতিপালনের জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেছেন। এর প্রসঙ্গে বিএনপির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আদালতে ন্যায় বিচারের পরিবেশ রক্ষায় তারা কর্মসূচি পালন করছেন। একটা ভায়োলেশনের ব্যাপার, আমি সেই ক্ষেত্রে বলবো যে সকলকেই সংযত আচরণ করা উচিত। যদি সরকার সংযত আচরণ করে, বিচার বিভাগের উপরে প্রভাব বিস্তার না করে, কখন ভায়োলেশন হয়? ভায়োলেশন হয় যখন সরকার কোনো বা ভায়োলেশনের কর্মকাণ্ড করে। যখন বিচার ব্যবস্থায় যখন কোনো রকম কোনো হস্তক্ষেপ দেখা দেয়, তখন বারের আইনজীবীদের দায়িত্ব হচ্ছে সেটার প্রতিবাদ করা। এদিকে বিএনপিপন্থী আইনজীবীরা বুধবারও আদালতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন তারা। পরে আদালতের প্রধান গেটের বাইরে বিক্ষোভ সমাবেশ করেন। 2 বিচারপতির পদত্যাগ দাবি করেন। আর আজকে যখন বল অন্যদিকে ঘুরছে, আপনারা সুন্দর সুন্দর কথা বলেন। আমি বলে দিতে চাই, এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছেন আপনারা এই 2 জন। অতএব আইনজীবী সমাজ আপনাদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকারের অন্যায়ের প্রতিবাদ করায় অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। সরকারকে সবকিছুর জবাব দিতে হবে। দলের অন্য নেতারা বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকর্মীদের গুম করেছে সরকার। হারিয়ে যাওয়া মানুষদের ফিরে পেতে হলে সরকারের পতনের বিকল্প নেই। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন। হাতে হাত রেখে, মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা। নয়াপল্টন ছাড়িয়ে মানববন্ধন ছড়িয়ে পড়ে একদিকে নাইটিঙ্গেল মোড়, অন্যদিকে ফকিরাপুল মোড় পর্যন্ত। এ সময় গুম হওয়াদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনরা। আমার পাপাকে আপনারা ফিরিয়ে দিন। আর ভালো লাগতেছে না আমাদের। আমি এই গুম দিবস পালন করতে চাই না, আমি বাবা দিবস পালন করতে চাই। আমি আশা করব সামনের দিনগুলোতে আপনারা সকলে একসাথে এইভাবে পাশে থাকবেন। বিএনপি নেতারা বলেন, গুম খুন হত্যার বিচার চাইলে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ সরকারের সকল অপকর্মের বিচার করা হবে। আজকে
ভাইদেরকে আজকে গুম করেছে এই সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে। এই অবৈধ সরকারকে সরিয়ে আমাদের যে গুম পরিবারের যে ভাইয়েরা আজকে গুম হয়ে আছে তাদেরকে আমরা উদ্ধার করব, এটাই হোক আজকে আমাদের প্রতিশ্রুতি। আজকে আওয়ামী লীগ মানে অত্যাচার, আওয়ামী লীগ মানে নিপীড়ন, নির্যাতন। তাই আসুন সবাই আমরা রাজপথে নেমে আসি, রাজপথে নেমে এসে বলি আজকের এই সরকারের পতন চাই, আমরা একটা ভোট চাই, আর ওই ভোট কোনোভাবে হাসিনার অধীনে চাই না। এই দাবি ছাড়া আর কোনো বিকল্প দাবি নাই। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। আমাদের বহু ভাই শহীদ হয়েছেন, আমাদের বহু নেতাকর্মীরা জেলে রয়েছেন, গুম হয়েছেন, বিভিন্নভাবে অত্যাচারিত, এও কিন্তু আমাদেরকে দমায় রাখতে পারে নাই। অতএব সফলতা আসতেই হবে, যতদিন লাগুক, কিন্তু এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোই হবে। গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিএনপি দাবি আদায় করবে। একজন বলেছে আমি গুম দিবস চাই না, আমি বাবা দিবস ফিরে পেতে চাই। আজকের সরকারকে জবাব দিতে হবে, অন্যথায় এই ক্রন্দনের বন্যায় এই আজকের স্বৈরাচারী সরকার ভেসে যাবে। এখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে আন্তর্জাতিক গুম দিবস পালন করেছে বিএনপি। ময়মনসিংহ নগরীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালি প্রিন্স। রাজশাহীতে ভুবনমোহন পার্কে পথসভা করে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। পরে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। লালমনিরহাটে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, এই সরকার গুম ও খুনের সরকার। পরে জেলা বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের হয়। বরিশালে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কিশোরগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জ পৌরসভার পার্ক থেকে মৌন মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। নাটোরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে নারায়ণগঞ্জে কালো পতাকা মৌন মিছিলে মহানগর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 15 জন। নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষারা প্রেস ক্লাবের সামনে বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর যুব দলের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুব দলের নেতারা। এতে মহানগর যুব দলের আহ্বায়ক করা হয় মনিরুল আলম সজল ও সদস্য সচিব করা হয় শাহেদ আহমেদকে। এই কমিটিতে পদ বঞ্চিতরাই ক্ষোভে বুধবার বিকেলে মহানগর বিএনপির কালো পতাকা মৌন মিছিলে অতর্কিত হামলা চালায়। এ সময় মারধরের ভিডিও চিত্র ধারণ করতে গেলে সময় টিভির ক্যামেরা পার্সন আরিফ হোসেন ও 71 টিভির ক্যামেরা পার্সন উল্লাসকে লাঠি পেটা করা হয়। হামলাকারীদের প্রতিরোধ করতে মিছিলে অংশ নেওয়া নেতা কর্মীরা লাঠি ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পাল্টা হামলা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। বিএনপি নেতারা দাবি করেন, আন্দোলনকে দমিয়ে রাখার জন্য সরকারি দলের ইন্ধনে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দেয়া বিশ্ব নেতাদের বিবৃতির পিছনে 20 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। এত টাকা ডক্টর ইউনূস কোথায় পেয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়ে ডক্টর ইউনূসের উপর ভর করেছে। দলটির নেতারা এখন 1-11 মতো সরকার গঠনের স্বপ্ন দেখছে। রিপোর্ট জিয়াউল হক সবুজের। বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ও সচিবালয় বহুমুখী সমবায় সমিতি। বেশ কজন মন্ত্রী ও সিনিয়র সচিবের উপস্থিতিতে চলা শোক দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের।
আলোচনার এক পর্যায়ে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া বিএনপির মহাসচিব ডক্টর ইউনূসকে নিয়ে যে বিবৃতি দিয়েছেন তার কড়া সমালোচনা করেন। মির্জা ফখরুল সাহেবরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হুঁচট খেয়ে আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়ে গেছে, এমত অবস্থা আবার নতুন খেলা ডক্টর ইউনূসকে নিয়ে শুরু করেছেন। 1/11-এর দুঃস্বপ্ন দেখছেন। ওবায়দুল কাদের বলেন, নোবেল পেলেও শ্রমিকের টাকা আত্মসাৎকারী কারো মামলা প্রত্যাহারের সুযোগ নেই। ডক্টর ইউনূসের পক্ষে বিশ্ব নেতাদের বিবৃতিতে $20 লাখ খরচ হয়েছে বলে দাবি করেন তিনি। আজকে যারা বিবৃতি দিয়েছেন নোবেল লরিয়েট, আরো ইন্টারন্যাশনাল ফিগার্স 160 ইন অল। এই বিবৃতি যে স্পেসে দেওয়া হয়েছে সেটা কিনতে $2 মিলিয়ন। এই টাকা কোথায় পেল? এই অর্থ কোথা থেকে এলো? অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ডিমের দাম 14 টাকা হওয়ার পক্ষে সাফাই গান। বলেন, দাম বাড়লেও সরকারি কর্মকর্তা কর্মচারী ও পোশাক কর্মীদের বেতন ভাতা বেড়েছে। সার্বিক অগ্রগতি বিবেচনায় শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সরকার দেশকে বিরোধী দল শূন্য করে বাকশালী শাসন পাকাপোক্ত করতে চায়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, নির্দলীয় সরকারের এক দফা দাবির আন্দোলনে জনগণ বিজয়ী হবেই। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলের নেতাদের উঠিয়ে নিয়ে প্রথমে অস্বীকার এবং পরবর্তীতে আদালতে সোপর্দের ঘটনা এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হয়ে দাঁড়িয়েছে। গ্রেফতারি পরোয়ানা ছাড়া তুলে নিয়ে গিয়ে গুম করাটা অবৈধ আওয়ামী সরকারি নীতি হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের ভয় পাইয়ে রাখতেই গুম ক্রসফায়ার চালু রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি.কে. গৌসকে গতকাল তুলে নিয়ে গিয়ে আজ গ্রেফতার দেখানো হচ্ছে উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। গুম করে অন্য সবাইকে বার্তা দিতে চায় ক্ষমতাসীনরা, এমন অভিযোগ বিরোধী রাজনীতিবিদদের। তারা বলেন, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। বিশিষ্ট জনেরা মনে করেন, দেশের আদালতে গুমের বিচার হয় না, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে মায়ের ডাক। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনরা। প্রত্যেকটা ক্লাসে যখন ওরা প্রমোটেড হয়, বারবার আমাকে জিজ্ঞেস করে, মা আমি যখন ক্লাস 1-এ উঠবো তখন কি আমার বাবা আসবে? আমার বাবা কোথায়? আসে না কেন? আমার স্বামীকে আমি ফেরত চাই। সরকারকে একটাই বলবো, আজকে যারা গুম করছেন, যাদের জীবিত রাখছেন, অন্তপক্ষে তাদের ফিরিয়ে দেন, তাদের সন্তানের দিক তাকাই ফিরিয়ে দেন। বিরোধী রাজনীতিক ও বিশিষ্টজনেরা বলেন, যারা গুম করেছে তাদের বিচারের আওতায় আনা যায়নি এতগুলো বছর। সরকার তার অনিয়ম ও দুর্নীতি অব্যাহত রাখতেই বিরোধী পক্ষের মানুষকে গুম করছে। নির্বাচনকে সামনে রেখে আগামীতে আরও গুম হওয়ার শঙ্কার কথা জানান বক্তারা। যদি গুমের বিচার এই দেশে না হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হবে। যারা গুম করেছেন, যারা রক্ষা করেছেন, যারা নির্দেশ দিয়েছেন, যারা গুমের পরিবারকে হয়রানি করেছেন, যারা আমাদের দুঃখ দুর্দশা নিয়ে নিষ্ঠুর হাসি তামাশা করেছেন, তাদের অবশ্যই জবাব দিতে হবে। আমি এটা বিশ্বাস করি। গুমের শিকার ব্যক্তিরা এখনো যারা জীবিত আছেন তাদেরকে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে, এবং যাদেরকে যারা এখনো নিখোঁজ তাদের অবস্থান আমাদেরকে জানাতে হবে। অপরাধী, খুনি, ডাকাত যারা গুমের সাথে দায়ী, প্রতিটা ঘটনার বিচার করব। দেশে একটা আইনের শাসন, গণতান্ত্রিক ধারায় আমরা নিয়ে যাব।
দেশকে রক্ষা করব, গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করব। বাংলাদেশে আমাদের পরিবারদেরকে আমরা খালি ফিরতও পাবো, কিন্তু বাংলাদেশকে পরিবর্তন করে সকলের অধিকারকে আমরা ফিরিয়ে দিব। তো আগামী 2 মাস বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারিত হবে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো গণতন্ত্রের দিকে, নাকি এই ফ্যাসিবাদ বাংলাদেশের জনগণের উপরে ঝেঁকে বসবে। মায়েরা, এই শিশুদের কান্না সমস্ত কিছু আমাদের প্রত্যেকটি নাগরিকের সামনে হাজির হোক যে এই সরকারের ভয় দেখানোর এই পায়তারা, তাদের এই ষড়যন্ত্র আর একদিনও কার্যকর করতে দেওয়া যাবে না। এই রাষ্ট্র মানবিক নয়, এই রাষ্ট্র গণতান্ত্রিক নয়, এই রাষ্ট্র ফ্যাসিস্ট, জনগণের উপরে নির্যাতন করে। এই রাষ্ট্র হচ্ছে অলিগারদের, এই রাষ্ট্র হচ্ছে তার নিজস্ব পোষ্য দালাল লুটেরা কয়েকটা মানুষের। বাকি আমাদের জন্য এই রাষ্ট্র সরকার নয়, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তার কোনো বিকল্প নেই। নির্দিষ্ট দিনে নয়, সারা বছরই গুম হওয়া স্বজনদের খোঁজে কর্মসূচি চালিয়ে যাওয়া এবং সামনের দিনে এই আন্দোলন আরও বেগবান করার কথাও বলেন বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 1977 সালে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের গণহারে ফাঁসি কার্যকরের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। জিয়াউর রহমানের শাসন আমলে সামরিক বাহিনীর সদস্যদের বিচারে ন্যূনতম আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। আর বিস্তারিত SM ভয়েসের রিপোর্টে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দুপুরে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে মায়ের কান্না নামে একটি সংগঠন। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, সামরিক শাসক জিয়াউর রহমানের নির্দেশেই বিমান বাহিনীর সদস্যদের তুলে নেওয়া হয়েছিল। জিয়াউর রহমান করেছে হত্যার রাজনীতি, এরা করেছিল হত্যা গুমের রাজনীতি, আর এরা করেছে গ্রেনেড হামলা এবং অগ্নি সন্ত্রাসের রাজনীতি। বাবা ডাকতে পারলাম না, বাবার ভালোবাসা কি জিনিস সেটাও পেলাম না। একবার দৌড়ে যায় নানির বাড়ি, ওইখানে কোনো আশ্রয় নেই, আবার যায় দাদির বাড়ি, ওইখানে কোনো আশ্রয় নেই। সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার মানিকের দাবি, আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে একদিনে সামরিক আদালতে বিচার করে শতাধিক সামরিক কর্মকর্তাকে জিয়াউর রহমানের নির্দেশেই ফাঁসি দেওয়া হয়। কাউকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, কাউকে উকিল নিযুক্ত করা তো অনেক দূরের কথা বলতে দেওয়া হয়নি। এক এক মিনিটে এক একজনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং আমরা এটাও জেনেছি যে অনেকে ফাঁসির রায় কার্যকর করার আগে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের উপরে যে নির্যাতন, জিয়াউর রহমান তিনি আমাদের এই সেনাবাহিনীর সূর্য সন্তানদের একটি নম্বরে পরিণত করেছিলেন। কতজন গুম ও হত্যার শিকার হয়েছিল তা জানতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয় মানববন্ধনে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান হিলারি। প্রয়োজনের মুহূর্তে এই নোবেল বিজয়ীর পাশে দাঁড়ানোর পাশাপাশি তার হয়রানি বন্ধের দাবির আন্দোলনে যোগ দিতেও বিশ্ব নেতাদের আহ্বান জানান সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে প্রধানমন্ত্রী বরাবর 100 নোবেল বিজয়ী 160 জনেরও বেশি বিশ্ব নেতার স্বাক্ষর সংবলিত এই চিঠি শেয়ার করেন হিলারি। এদিকে এই আহ্বানের পরিপ্রেক্ষিতে হিলারি ক্লিন্টনকে বাংলাদেশে এসে ডক্টর ইউনূসের বিচার কার্যক্রম পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম। সকালে তিনি বলেন, না দেখে সমালোচনা করাটা অন্যায়। শ্রম আদালতে এলেই বিষয়টি বুঝতে পারবেন এই মার্কিন নেত্রী। কোনো কিছু না বুঝে আবেগের বশবর্তী হয়ে এ ধরনের পর্যবেক্ষণ দেওয়া হিলারির মতো ব্যক্তিত্বকে মানায় না বলেও মন্তব্য করেন খুরশিদ আলম।
প্রকাশ্য আদালতে দৃশ্যমানভাবে এখানে বিচার হচ্ছে, এখানে গোপনে কোনো বিচার হচ্ছে না। আপনি দেখুন, আসুন, তারপরে আমাদের সঙ্গে কথা বলুন। বাংলাদেশের শ্রম আইন দেখেন, শ্রমবিধি দেখেন, সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন, সেগুলো আপনি দেখেন। তারপরে যেই বিচারিক আদালত অভিযোগ গঠন করেছে সেগুলো দেখেন, আমাদের অভিযোগ দেখেন, তারপরে আপনি সমালোচনা করেন। আপনি কিছুই দেখলেন না, না জেনে না শুনে, আইন কানুন তোয়াক্কা না করে আপনি হুট করে কমেন্ট করবেন, সেটা তো আমরা মেনে নিতে পারি না। বরাবর ব্যবসায়ী সিন্ডিকেটের কথা স্বীকার করে আসা বাণিজ্য মন্ত্রীর মুখে এখন অন্য সুর। গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত এক প্রশ্নে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার পর তিনি একেবারেই ভুল পাল্টে ফেললেন। জানালেন, বাজারে ব্যবসায়ী সিন্ডিকেট বলে কিছু নেই। পণ্যের সরবরাহ কমে গেলে কোনো কোনো ব্যবসায়ী দাম বাড়ায়। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। গত ২৬ জুন জাতীয় সংসদে বাজার পরিস্থিতি নিয়ে তোপের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জাতীয় পার্টি সহ অন্যান্য দলের সংসদ সদস্যরা বাজার সিন্ডিকেটের জন্য বাণিজ্যমন্ত্রীকেই দায়ী করেন। সে সময় প্রধানমন্ত্রী নির্দেশ দিলে যে কোনো সময় তিনি পদত্যাগে রাজি বলে জানিয়েছিলেন খোদ বাণিজ্যমন্ত্রী। সিন্ডিকেটের কথা বলা হয়, এ কথা ঠিক। বড় বড় গ্রুপগুলাই একসাথে অনেক বেশি ব্যবসা করেন, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা দরকার। আমরা যাদের জেলে ভরলাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, উনি দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে ওনাকে দায়িত্বটা দিতে পারেন। এরপর ২৬ জুলাই রংপুরে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারণে সাধারণ ব্যবসায়ীরা কম দামে পণ্য বিক্রি করতে পারছেন না। স্বীকার করেন ব্যবসায়ী সিন্ডিকেটের কথা। ব্যবসায়িক সিন্ডিকেট নিয়ে মন্ত্রীর মন্তব্যের বিষয়ে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন এক গণমাধ্যম কর্মী। জবাব দিতে গিয়ে মন্ত্রীর বক্তব্যের বিষয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী ধরবো তো? তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ এক রাতে ২০ টাকা কেজিতে বেড়ে যায়, এটা তো সম্ভব। ঠিক আছে, আমি বাণিজ্য মন্ত্রীকে ধরতেছি। চালের দাম হঠাৎ করে বেড়ে যায়, অথচ পর্যাপ্ত মজুদ থাকে, এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো ওখানে হাত দেওয়া যাবে না কে বলছে? বাণিজ্য মন্ত্রী বলেছেন। ঠিক আছে, আমি তাহলে দেখবো। তার একদিন পরই আগের অবস্থান থেকে একেবারে সরে আসলেন বাণিজ্য মন্ত্রী। জানালেন, দেশে ব্যবসায়ী সিন্ডিকেট বলে কিছুই নেই। কাইন্ড অফ সিন্ডিকেটের কথা আপনি বলেছেন স্যার, তাহলে স্যার কি আপনি বলছেন যে এখন সিন্ডিকেট বলে কিছু নাই বাজারে? দেখেন, সিন্ডিকেটের একটা বিশাল অর্থ, বিশাল ব্যাপার। তো এই যে বিশাল জায়গায় দাম বাড়াচ্ছে তারা, বাড়ছে তারা, এটা তো বুঝতে পারছি। সব জায়গায় সিন্ডিকেট কথা বলি না, কিন্তু সুযোগ যে তারা নেয় না তা নয়, আমরাও চেষ্টা করি সব রকমভাবে। আমি জানি না কালকে প্রশ্ন ছিল আর মাননীয় প্রধানমন্ত্রী কি মিন করে বলেছে। মিটিংয়ের পরে তো আমি প্রায় ১.৫ ঘন্টা তার সাথেই ছিলাম, আমেরিকান ইউএস চেম্বার, আমার সাথে কোনো কথা হয়নি। বাণিজ্যমন্ত্রীর এ ধরনের অবস্থান নিয়ে সরকারি দলের নেতাকর্মীদের মাঝেও অস্বস্তি বিরাজ করছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাইবার সিকিউরিটি আইনটি পাশ হলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, এমন আশঙ্কা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। বহুল আলোচিত সাইবার সিকিউরিটি আইনের খসড়া নিয়ে নিজেদের গবেষণা ও পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। সংস্থাটি মনে করছে এই খসড়ার বেশিরভাগই আগের ডিজিটাল নিরাপত্তা আইন থেকে নেওয়া হয়েছে। এতে সাইবার নিরাপত্তার চেয়ে মানুষের বাক স্বাধীনতা ঠেকানোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্থাটি মনে করে এই খসড়ায় মানহানি সহ এমন অনেক অপরাধ যুক্ত করা হয়েছে যেগুলো প্রচলিত আইনেই বিচার করা সম্ভব। আইনের খসড়া সম্পূর্ণ নতুন করে প্রস্তুতের পরামর্শ দিয়েছে টিআইবি। নিরাপত্তা তদারকি নিয়মিত না থাকায় তৈরি পোশাক খাতে আবারও বড় দুর্ঘটনার শঙ্কা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৮৫৬টি পোশাক কারখানায় কোনো ধরনের তদারকি কার্যক্রম নেই। কারখানার নিরাপত্তা তদারকি কার্যক্রমে সরকারি কর্মকর্তাদের ঘুষ চাওয়ার অভিযোগও আনে সিপিডি। সেই সাথে শ্রমিক নিরাপত্তা কার্যক্রমে কারখানাগুলোতে ডিজিটালাইজেশনের দাবি জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ। মালিকপক্ষের কোনো সংগঠনের পৃষ্ঠপোষকতা ছাড়া যাতে কোনো কারখানা উৎপাদনে যেতে না পারে সেই বিষয়টিও নিশ্চিতে আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com
ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।